ধরা পড়ে গেছে। তাই এবার স্পেশাল ফোর্স তাদের অফিস থেকে পারমিশন নেয় যে শাহদেবের বাড়ির উপরে অ্যাটাক করার জন্য। পরিবেশ সবকিছু অ্যানালাইসিস করার পরে এবার তাদের মেইন অফিস থেকে পারমিশন দিয়ে দেয় শাহদেবের পুরো বাড়ি সহ শাহদেবকে একদম ধুলোর সাথে মিশিয়ে দেওয়ার জন্য। পারমিশন পাওয়ার সাথে সাথেই স্পেশাল ফোর্সের সবাই রেডি হতে থাকে তার উপরে আক্রমণ করার জন্য। তবে ঠিক ওই সময়ে পদ্মা যেই গ্যাংয়ের সাথে কাজ করত ওই গ্যাংয়ের লোকজন স্পেশাল ফোর্সের আগেই শাহদেবের বাড়ির উপরে আক্রমণ করে বসে। কারণ বেশ কয়েকদিন ধরে তারা পদ্মার সাথে যোগাযোগ করতে না পারার কারণে তারাও বুঝে গেছিল যে পদ্মা হয়তো শাহদেবের হাতে ধরা পড়ে গেছে। যখন স্পেশাল ফোর্স দেখতে পায় যে একটি সশস্ত্র বিদ্রোহী বাহিনী শাহদেবের বাড়ির উপর দিয়ে আক্রমণ করতে যাচ্ছে, এবার তারা একটু পেছনে সরে যায় আর কাহিনী কি ঘটে সেটা দেখার জন্য আড়াল থেকেই অপেক্ষা করতে থাকে। তোমাদেরকে আমি আগেই বলে দিয়েছি, শাহদেব নামের এই লোকটা তার জীবনের থেকেও বেশি ভালোবাসে শুধুমাত্র তার এই বাড়িটাকে। আর তার অনুমতি ছাড়া কেউ যদি তার বাড়ির মধ্যে একটা পাতাও ফেলে তবে তার কি অবস্থা হতে পারে সেটা তোমরা প্রথমেই দেখেছো। এবার শাহদেব তার ক্যামেরায় দেখতে পায় যে তার পুরো বাড়ির আশেপাশে স্পেশাল ফোর্সের একটি টিম সহ একটি সশস্ত্র বাহিনী ঘিরে নিয়েছে। এবার শাহদেব তার ম্যানেজারকে অর্ডার করে যে বাইরে থাকা মাইকে একটি সাইরেন বাজিয়ে সবাইকে সিগন্যাল দিতে। শাহদেবের ম্যানেজার জয় সেখান থেকে একটি হুইসেল বাজিয়ে দেয়। আর শাহদেবের এই হুইসেল মানে হচ্ছে সবাইকে একদম 3rd নাম্বার সতর্ক বানিয়ে দেওয়া। আর যদি কেউ এই হুইসেল অমান্য করে তবে তার পরিণাম যে কি ভয়ঙ্কর হতে পারে তোমরা এখনই দেখতে পারবে। এই হুইসেল শোনার পরে আশেপাশে থাকা সকলেই বেশ ভয় পেয়ে যায়, তবে তারা বুঝতে পারছিল না যে এর পরিণাম কতটা ভয়ানক হতে পারে। যখন বিদ্রোহী সশস্ত্র বাহিনী হুইসেল অমান্য করে শাহদেবের বাড়ির মধ্যে ঢুকতে যায়, এবার শাহদেব তার স্নাইপার দিয়ে টার্গেট করে ওই বিদ্রোহী বাহিনীদের এক একজনের খলি উড়িয়ে দিতে থাকে। কিন্তু যখন বাড়ির মধ্যে আরো বেশি সংখ্যক বিদ্রোহী ঢুকে যেতে থাকে, এবার শাহদেব তার বাড়ির সামনে গ্রিলের মধ্যে রাখা মেশিন গান গুলো সেট করে দেয়। আসলে বাইরে থেকে যেগুলোকে দেখে গ্রিলের মতো মনে হচ্ছে এগুলো ছিল এক একটা মেশিন গানের নল। এবার মেশিন গান গুলো অ্যাক্টিভ হয়ে যাওয়ার পরে সেখান থেকে হাজার হাজার বুলেট ছুটে আসতে থাকে বিদ্রোহী বাহিনীর দিকে। সেখানে হাজার হাজার মেশিন গানের নলের মধ্যে থেকে এমন পরিমাণ তাণ্ডব শুরু হয়ে যায় ওই বিদ্রোহীরা পাখির মতো মারা পড়তে থাকে। আর শাহদেবের এই ভয়ঙ্কর তাণ্ডব স্পেশাল ফোর্সের বুকে থাকা ক্যামেরা দিয়ে লাইভ দেখছিল তাদের রয়্যাল এজেন্টের অফিসাররা। শাহদেবের বাড়ির সামনে সেট করা এই মেশিন গানের ভয়ঙ্কর তাণ্ডব দেখে তাদের মাথার ঘাম ছুটে যায়। যাই হোক, সেখানে শাহদেব তার স্নাইপার সহ মেশিন গান দিয়ে এমন ভয়ঙ্কর তাণ্ডব চালায় যে মাত্র কয়েক মিনিটের মধ্যে সে ওই জায়গাটি একদম গ্যাং শূন্য করে ফেলে। আর ফাইনালি ভয়ঙ্কর এক তাণ্ডব চালানোর পরে সবাইকে ডাউন করা হলে শাহদেব তার ম্যানেজার জয়কে বলতে থাকে যে মেশিন গান গুলো আবারও তুলে নিতে। এমন ভয়ঙ্কর একটা তাণ্ডব দেখার পরে রয়ের মেইন অফিস থেকে তাদের স্পেশাল ফোর্সের অফিসারদেরকে জানানো হয়, যদি ভুল করো তোরা আগে হামলা করতি তবে এই ভয়ঙ্কর হামলার শিকারে পরিণত হতি। তাই ভাগ্য ভালো আছে, যান বাঁচাতে হলে ওই জায়গা থেকে তোরা দ্রুত ফিরে আয়। এই ঘটনাটুকু বলার পরে এবার প্রমোদ থেমে যায় আর তাকে বলতে থাকে এই শাহদেব ছিল ভয়ঙ্কর একজন প্রফেশনাল কন্ট্যাক্ট কিলার, যে সামান্য কিছু টাকার বিনিময়ে তার স্নাইপার দিয়ে বিভিন্ন মানুষকে হত্যা করত আর যেই টাকা পেত সেটা দিয়ে তার জীবন চলতো। তবে সে এত বড় গ্যাংস্টার হয়ে গেছে শুধুমাত্র একটা মেয়ের কারণে। তবে এই গ্যাংস্টার হওয়ার পেছনে তার একটি করুণ কাহিনীও রয়েছে, আর এই কাহিনীটা শুধুমাত্র তোমাকে জয় বলতে পারবে। আর এই জয় নামের লোকটাই হলো শাহদেবের সেই ম্যানেজার, কারণ সে গ্যাংস্টার হওয়ার আগে তার জীবনে এমন ভয়ঙ্কর কাহিনী রয়েছে যেটা একমাত্র জয় ছাড়া আর কেউই জানে না। শাহদেবের আগের জীবনের কাহিনী জানতে এবার নায়না শাহদেবের সেই ম্যানেজার জয়কে খুঁজতে খুঁজতে অবশেষে ইউরোপের লন্ডনে চলে আসে। আর এভাবে বেশ কয়েক মাস খোঁজার পরে অবশেষে সে শাহদেবের ম্যানেজার জয়কে খুঁজে পায়। সে জয়কে যখন শাহদেবের বিষয়ে জিজ্ঞেস করে, এবার জয় তাকে বলতে থাকে তুমি যখন আমাকে খুঁজতে খুঁজতে আমার পর্যন্ত পৌঁছাতে পেরেছো তবে এই কাহিনী জানার তোমার অধিকারও রয়েছে। এবার জয় নায়নাকে শাহদেবের আগের জীবনের একটি ঘটনা বলতে থাকে। আসলে আগে শাহদেব ছিল একজন শার্প শুটার স্নাইপার, যে কখনো কখনো বড় বড় মাফিয়াকে তার স্নাইপার দিয়ে টপকে দিত আর তার বিনিময়ে সে মোটা পরিমাণ টাকাও নিত। আর ওই সময় থেকে জয় তার ম্যানেজার হিসেবে কাজ করত। একদিন সে এক গ্যাংস্টারকে মারার জন্য তার স্নাইপার নিয়ে বিল্ডিং এর উপরে ওঁত পেতে বসেছিল। ঠিক ওই দিন তার স্নাইপার স্কিউবের মধ্যে দেখতে পায় রচনা নামের একজন ভারতীয় সুন্দরী মেয়েকে। কিন্তু সে দেখতে পায় যে রচনা যখন রাস্তা দিয়ে যাচ্ছে
ছিল বেশ কয়েকজন কিশোর গ্যাংয়ের ছেলে পেলে তার কাছ থেকে ছিনতাই করতে যায়। এই কাহিনী দেখার সাথে সাথে শাহদেবের মাথা পুরাই খারাপ হয়ে যায়। সে ওই গ্যাংস্টারকে মারার মিশন বাদ দিয়ে এবার তার স্নাইপার তাক করে বসে ওই কিশোর গ্যাংয়ের একজন ছেলের পায়ের মধ্যে। তারপর এক শট মেরে একজনের পায়ে একদম লুলা করে দেয়। এরপর সেখানে থাকা আরেকজন যেই রচনার গায়ে হাত দিতে যায় সে আরেকটা শট দিয়ে তারও হাত পঙ্গু করে দেয়। এই কাহিনী দেখে রচনা বুঝতে পারছিল যে কেউ হয়তো তাকে দূরে থেকে হেল্প করছে। আর এমন ভয়ঙ্কর স্নাইপার শট খাওয়া দেখে বেঁচে থাকা একজন সকল জিনিসপত্র রচনাকে ফিরিয়ে দিয়ে ওই জায়গা থেকে জান নিয়ে পালায়। আর এভাবে শাহদেব প্রত্যেক দিন দূরে থেকেই রচনাকে দেখতে থাকে স্নাইপার স্কিউব দিয়ে। এখানে তোমাদেরকে ছোট্ট একটা কাহিনী বলে রাখি, তোমরা মুভির শুরুতে শাহদেবের যেই কটন ফ্যাক্টরি দেখেছিলে আসলে ওই কটন ফ্যাক্টরির আসল মালিক ছিল এই রচনা। আর সেই কাহিনী তোমাদের এবার খুলে বলছি। একদিন শাহদেব তার স্নাইপার দিয়ে রচনাকে দেখতে পায় যে সে একটি কম্পিটিশনে অংশগ্রহণ করেছে। আসলে তার বানানো ভারতীয় কিছু কাপড়গুলো ইউরোপে এনে প্রতিযোগিতার মাধ্যমে র্যাম্পে শো করাতো। আর এভাবে ভারতের সেই তালকোনা নামক গ্রামের বানানো সেই তাঁতের শাড়িগুলো পুরো বিশ্ববাসীর কাছে পরিচয় করে দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছিল। এভাবে শাহদেব লুকিয়ে লুকিয়ে রচনা নামের ওই মেয়েটিকেই দেখতে থাকে। আর এই কাজের পাশাপাশি রচনা একটি ডে কেয়ারে চাকরি করত। যখন রচনা প্রত্যেকদিন ওই ডে কেয়ার সেন্টারে যাওয়া আসা করত, ওই সময়ে শাহদেব তার স্নাইপার দিয়ে রচনাকে লুকিয়ে লুকিয়ে দেখত। তবে তার কোনোদিন সাহস হয়নি রচনার সামনে এসে তার ভালোবাসার কথা বলার। তবে তার এই লুকোচুরি দেখা দেখি আর বেশি দিন চলেনি। ওপরওয়ালার বিশেষ কৃপায় ছোট্ট একটি মেয়ে শাহদেবের এই কাহিনী ধরে ফেলে। একদিন ওই মেয়েটি শাহদেবকে বলতে থাকে, আমি জানি তুমি আমার ম্যামকে বেশ পছন্দ করো আর তুমি প্রত্যেকদিন লুকিয়ে লুকিয়ে আমার ম্যামকে দেখো। আর আমি এটাও জানি যে আমার ম্যামকে বলার সাহস করতে পারছো না যে তুমি আমার ম্যামকে ভালোবাসো। তবে কোনো টেনশনের কারণ নাই, আমি তোমাকে হেল্প করব। এই পিচ্চি মেয়ের নাম হলো যারা। শাহদেবকে এই সকল কথাবার্তা বলার পরে এই পিচ্চি এসে শাহদেবের এই সকল পুরো কাহিনী তার ম্যামকে বলে দেয়। সেই সাথে এদের দুজনকে এই পিচ্চি বয়সেই সে মিট করিয়ে দেয়। এই পিচ্চির এমন এক তেলেসমাতিতে ফাইনালি শাহদেব ও নায়না দুজন দুজনকে সামনাসামনি থেকে দেখে। আর অবশেষে তারা দুজন দুজনকে পছন্দ করে ফেলে। আর এভাবে বেশ কয়েক মাস প্রেম করার পরে একদিন শাহদেব রচনাকে বিয়েও করে ফেলে। শাহদেব ও রচনার বিয়ের কয়েক মাস পরে আমরা রচনাকে প্রেগনেন্ট অবস্থায় দেখতে পাই। আর এই কাহিনীটা তোমরা একটু মনে রেখো, মুভির লাস্টে যে তার এই প্রেগনেন্সির অবস্থা আসল কাহিনীর রিভিল করে দিবে। বিয়ের বেশ কয়েক মাস পার হয়ে গেলে যখন রচনা তাকে জিজ্ঞেস করে যে সে পেশায় কি করে, তখন শাহদেব তাকে মিথ্যে কথা বলে। সে বলতে থাকে যে সে পুলিশের স্পাই হিসেবে কাজ করে। তার পেশা নিয়ে রচনা আর অত মাথা ঘামায় না। সে নিজের ওই কটনের কাপড়গুলো পুরো বিশ্ববাসীর কাছে পরিচয় করে দেওয়ার জন্য উঠে পড়ে লেগে যায়। আর এদিকে শাহদেব ওই আগের কাজেই বহাল থাকে। এভাবে তাদের বৈবাহিক জীবন বেশ সুখেই যাচ্ছিল। তবে একদিন শাহদেবের কাছে অর্ডার আসে এক ট্রাক ভর্তি অস্ত্র তাদের এলাকা দিয়ে পার হবে। আর শাহদেবের কাজ হচ্ছে যদি পুলিশ ওই অস্ত্র ভর্তি ট্রাকের ওপরে হামলা করে বসে তবে সে তার স্নাইপার দিয়ে পুলিশের ওপর থেকে অ্যাটাক করবে আর সেই অস্ত্রগুলোকে বাজিয়ে দিবে। প্ল্যান মতো ওই অস্ত্রগুলো যখন রাস্তা দিয়ে স্মাগলিং হচ্ছিল, শাহদেব ওপরের বিল্ডিং থেকে স্নাইপার দিয়ে ওই অস্ত্রগুলোকে প্রোটোকল দিছিল। ঠিক ওই সময়ে একজন পুলিশ এসে ওই অস্ত্রগুলোকে ধরে ফেলে। ওই সময়ে শাহদেবের সাথে থাকা ওই পিচ্চি মেয়েটি বলতে থাকে যে এই পুলিশটি হচ্ছে তার বাবা আর এই পুলিশের নাম হলো প্রতাপ। সে ওই পুলিশের ওপরে আর শট নিয়ে র্যান্ডম ভাবে স্নাইপার শট নিতে থাকে। আর দূরে থেকে স্নাইপার শটের কারণে ওই পুলিশ প্রতাপ তার জান বাঁচিয়ে ওই ট্রাক ছেড়ে দিতে বাধ্য হয়। কিন্তু শাহদেব যেই ট্রাক আজকে স্মাগলিং করতে সাহায্য করলো, পরের দিন ওই ট্রাকে থাকা অস্ত্র দিয়েই কিছু আততায়ী সেই ডে কেয়ার সেন্টারে ভয়ানক হামলা চালিয়ে বসে। আর এই অস্ত্রগুলো আনা হয়েছিল পুরো লন্ডনে একটি ভয়ঙ্কর আততায়ী হামলা করার জন্য। ওই ডে কেয়ারে ভয়ঙ্কর এক হামলার পরে সেখানে থাকা কেউ আর জীবিত থাকে না। ওই ডে কেয়ারে থাকা ওই পিচি মেয়েটি যারা সহ স্বয়ং তার বউ রচনা সেখানে উপস্থিত ছিল। আর এই হামলার কারণে তারা সেখানেই মারা যায়। এই নিউজ জানার পরে যখন শাহদেব ওই ডে কেয়ার সেন্টারে পৌঁছায়, সেখানে রচনা তাকে বলতে থাকে যে আমার জীবনের হায়াত হয়তো এতটুকুই ছিল, তবে তোমার কাছে আমার অনুরোধ থাকবে
আমার ছোটবেলা থেকে একটাই স্বপ্ন, আমার গ্রামে বানানো কটনের কাপড়গুলো পুরো বিশ্বতে রপ্তানি করা। তাই তুমি এই পুলিশের চাকরি ছেড়ে দিয়ে আমার গ্রাম তেলেঙ্গানাতে চলে যাও আর আমার সেই কটনের কাপড়গুলো পুরো বিশ্ববাসীর কাছে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করো। এই কথা বলতে বলতে রচনা তার স্বামী শাহদেবের কোলেই মারা যায়। তার স্ত্রী সহ ছোট্ট মেয়ে যারার এমন করুণ মৃত্যু দেখে শাহদেব এবার খুঁজতে থাকে যে কারা এই হামলা চালিয়েছে। কিছুদিনের মধ্যে শাহদেব জেনে যায় কিছুদিন আগে যেই অস্ত্রগুলোকে স্মাগলিং করতে সে সাহায্য করেছিল ওই অস্ত্রগুলোই আনা হয়েছিল এই হামলার জন্য। তার নিজের ভুলের কারণে তার স্ত্রী তার নিজেরই হাতের উপরে মারা গেছে। এই কাহিনী জানার পরে এবার শাহদেব মনে মনে প্রতিজ্ঞা করে বসে পৃথিবীতে যত অস্ত্র স্মাগলার রয়েছে তাদের এক একজনকে ধরে ধরে সে শেষ করে দিবে। তবে সে তার স্ত্রীকে দেওয়া কথা মতো তার স্ত্রীর গ্রামে চলে আসে আর এভাবে সে ওই গ্রামে থেকে তার কটনের ব্যবসা চালিয়ে যেতে থাকে। আর ওই কটনের ব্যবসার আড়ালে সে ভয়ঙ্কর ভয়ঙ্কর গ্যাংস্টারকে ধরে ধরে মেরে ফেলতে থাকে আর তাদের অস্ত্রগুলো এনে তার গোডাউনে জমা করতে থাকে। যাই হোক, এখান থেকে মুভির কাহিনী চলে আসে শাহদেবের বাড়িতে। যেদিন তোমরা দেখেছিলে একটি বিশাল সশস্ত্র বাহিনী তার বাড়ির ভেতরে হামলা করে বসেছিল আর শাহদেব তার মেশিন গান দিয়ে ওই বাহিনীকে উড়িয়ে দিয়েছিল। হামলা দেখার পরে রয়্যাল এজেন্টরা আপাতত স্পেশাল কমান্ডোদেরকে ফিরিয়ে নেয়। এরপর তারা বিশাল একটি টিম গঠন করতে থাকে আর এই শাহদেবের পুরো বাড়িটাই ধূলিসাৎ করে দেওয়ার প্ল্যান করতে থাকে। সেখানে র সহ স্পেশাল ফোর্সের কমান্ডোরা একটি সিদ্ধান্তে পৌঁছায়, যেটা হলো একটি ফাইটার জেট দিয়ে পুরো বিল্ডিং উড়িয়ে দিতে হবে। আর এটা ছাড়া তাদের হাতে কোনো উপায় নাই, কারণ শাহদেব তার বাড়ির সামনে এমন ভয়ঙ্কর সব ওয়েপেন সেট করে রেখেছে ফ্রন্ট লাইন থেকে তার বাড়িতে হামলা করা কোনোভাবেই সম্ভব না। ফলে রয়্যাল এজেন্টরা ভারতীয় এয়ার ফোর্সের সাথে যোগাযোগ করে আর তাড়াতাড়ি ফাইটার জেট রেডি করতে থাকে শাহদেবের পুরো বাড়ির উপরে বোম্বিং করার জন্য। শাহদেব যখন এই কাহিনী জানতে পারে এবার সে নিজেই প্রিপারেশন নিতে থাকে তার পুরো বিল্ডিং উড়িয়ে দেওয়ার জন্য, কারণ শাহদেব বুঝতে পেরেছে ইন্ডিয়ান আর্মিরা যে কোনো মূল্যে তার এই বাড়িটাকে উড়িয়ে দেবে। সে চায় না কারো হাতে পরাজয় বরণ করতে। কিন্তু ঠিক ওই সময় দেখা যায় সশস্ত্র বাহিনীদের আরো একটি গ্যাং ওই রাতের বেলা শাহদেবের বাড়ির দিকে এগিয়ে আসতে থাকে আক্রমণ করার জন্য, কারণ দুপুরে ঘটেছিল তাদের বাহিনীর সাথে এক ভয়ঙ্কর হত্যাকাণ্ড। আর এই কাহিনীর প্রতিশোধ নিতেই বাহিনীর বাকি গ্যাং ব্যাং তার বাড়ির উপরে আক্রমণ করতে চলে আসে। ঠিক ওই সময় দেখা যায় ভারতের স্পেশাল ফোর্সের একটি টিম শাহদেবের বাড়ির মেইন গেটের সামনে চলে এসেছে আর তারা শাহদেবের বাড়ির গেটের চার কোনায় গ্রেনেড লাগিয়ে আগে পুরো গেট মাটিতে ফেলে দেয়। এরপর তারা যখন বাড়ির মধ্যে ঢুকতে থাকে সেখানে দেখা যায় একদিকে বিদ্রোহী বাহিনীর সদস্যরা, অন্যদিকে ভারতের স্পেশাল কমান্ডোরা একসাথে শাহদেবের বাড়ির উপরে হামলা চালাচ্ছে। ঠিক ওই সময়ে শাহদেব তার ম্যানেজার জয়কে সাথে করে নিয়ে একটি গাড়ি নিয়ে বাইরে বেরিয়ে আসে আর ওই গাড়ির চাকার সাথে লাগানো ছিল এক একটা মেশিন গানের নল। গাড়ির চাকাতে থাকা মেশিন গানের নল থেকে এক একটা বুলেট বের হতে থাকে আর আশেপাশে থাকা সকল মানুষ উড়ে যেতে থাকে। এরপর সে হাতে একটি শটগান তুলে নেয় আর সেই শটগান দিয়ে তার সামনে থাকা সকলকেই উড়িয়ে দিতে থাকে। তার সামনে কে দাঁড়িয়ে রয়েছে সেটা তার দেখার সময় নাই। শাহদেব সামনে যাকেই পাচ্ছে তাকেই মারাত্মক মারাত্মক হেডশট দিয়ে উড়িয়ে দেওয়া শুরু করে। এবার দেখা যায় ওখানে স্পেশাল ফোর্সের একটি হেলিকপ্টার থেকে মেশিন গান নিয়ে রেডি হয়েছে শাহদেবের ওপরে অ্যাটাক করার জন্য। কিন্তু এবার শাহদেব তার একটি হাত বিশেষ ভঙ্গিতে তুলে ওই হেলিকপ্টারের দিকে তাক করে। আসলে তার হাতের মধ্যে একটি মেকানিজম সেট করা ছিল আর এদিকে আমরা দেখতে পাই বিশাল দেবতার মূর্তির হাত শাহদেবের সাথে মুভমেন্ট করতে থাকে। শাহদেব তার হাত যেমন করতে থাকে ওই মূর্তির হাতও ঠিক তেমনই হতে থাকে। আসলে ওই দেবতার হাতের মধ্যে একটি মেকানিজম রোবট সেট করা ছিল যার কন্ট্রোল ছিল শাহদেবের হাতের মধ্যে। এবার স্পেশাল ফোর্স সহ বিদ্রোহী লোকেরা দেখতে পায় সেই দেবতার মূর্তির প্রত্যেকটা আঙ্গুল থেকে এক একটা মেশিন গানে নল বের হয়ে আসছে। তারা কিছু বুঝে ওঠার আগেই সেই মূর্তির 10টা আঙ্গুলের মধ্যে থেকে 10টা মেশিন গান বের হয়ে আসে আর শুরু হয় তাদের উপরে মুহু মুহু বুলেটের ঝড়। মূর্তির হাতের মধ্যে থাকা মেশিন গান থেকে শাহদেব এমন ভয়ঙ্কর তাণ্ডব শুরু করে সেখানে থাকা স্পেশাল ফোর্স, হেলিকপ্টার ফোর্স সহ বিদ্রোহী গ্যাং ওই জায়গাতে পাখির মতো টপা টপ মারা পড়তে শুরু করে।
সবাইকে একসাথে শুইয়ে দেওয়ার পরে এবার শাহদেব তার বাড়ির গেটের সামনে যেয়ে দাঁড়ায় আর তারপর মাটি থেকে তার গেটটি একাই টেনে তুলে আবারও গেটের জায়গায় লাগিয়ে দেয়। মানে এখানে সে বোঝায় তার বিনা অনুমতিতে তার বাড়ির মধ্যে পা রাখা সে মোটেও পছন্দ করে না। যাই হোক, এই কাহিনীগুলো স্বয়ং লাইভ দেখছিল ভারতের সব থেকে বড় বড় অফিসাররা। তারা শাহদেবের এই তাণ্ডব দেখার পরে সিদ্ধান্ত নেয় আর দেরি করা যাবে না, যত দ্রুত সম্ভব ফাইটার জেট পাঠাতে হবে। কর্মকর্তাদের পারমিশন পাওয়ার সাথে সাথেই 2টা ফাইটার জেট তাদের বেস থেকে উড়াল দেয় শাহদেবের বাড়ির দিকে। কিন্তু ঠিক ওই সময় দেখা যায় শাহদেবের বাড়ির মধ্যে ঢুকে পড়ে ওই মেয়ে জারার বাবা, যে একজন পুলিশ অফিসার ছিল। তোমাদের তো অবশ্যই মনে রয়েছে যেদিন শাহদেব ওই অস্ত্রভর্তি তাকে সাহায্য করেছিল স্মাগলিং হতে, সেদিন এই প্রতাপ নামের পুলিশটাই তার সামনে ছিল। প্রতাপ এসে শাহদেবকে মারতে থাকে আর তাকে বলতে থাকে, তুই যদি সেদিন ওই স্মাগলিং এ সাহায্য না করতি তবে আজকে আমার মেয়ে বেঁচে থাকতো। আর ওই দিন হামলার কারণে যারা নামের পিচ্চি মেয়েটি মারা যাওয়ার কারণে শাহদেব নিজেকেও দোষী মনে করতে থাকে, ফলে সে প্রতাপকে আর বাধা দেয় না। তবে এক পর্যায়ে মারামারির সময়ে শাহদেব তাকে বলতে থাকে, সেদিনের হামলায় তুই শুধু তোর মেয়েকে হারাসনি, বরং আমিও আমার স্ত্রীকে হারিয়েছিলাম। আর এর কারণে আমি প্রতিশোধ নিতে সকল মাফিয়াদেরকে একে একে ডাউন করতে মাফিয়া হয়ে উঠেছি। তবে যা, তোকে আমি তোর মেয়েকে ফিরিয়ে দেব। এই কথা শোনার পরে ওই রুমে থাকা পদ্মা, সেই রয়্যাল এজেন্ট প্রমোদ, শাহদেবের ম্যানেজার জয় সহ সেই পুলিশ অফিসার প্রতাপ পর্যন্ত অবাক হয়ে যায়, কারণ একজন মরা মেয়েকে সে কিভাবে ফিরিয়ে দিতে পারে। এখানে শাহদেব বলতে থাকে যে তার স্ত্রী মারা যাওয়ার ঠিক আগ মুহূর্তে তার স্ত্রীর গর্ভে চাপ লাগার কারণে তার স্ত্রীর গর্ভে থাকা শাহদেবের নিজের মেয়ের জন্ম হয়েছিল। তবে শাহদেব যখন জানতে পারে যে তার ভুলের কারণে যারা মারা গেছে, তখন সে সিদ্ধান্ত নিয়েছিল তার নিজের মেয়েকে সে প্রতাপের মেয়ে হিসেবে বড় করে তুলবে। আর সে নিজেকে প্রতাপ পরিচয় দিয়ে তার মেয়েকেই বড় করে তুলেছে। এমনকি এত কয় বছর ধরে শাহদেব যখন তার মেয়ের সাথে কথা বলতো, নিজেকে প্রতাপ পরিচয় দিয়ে কথা বলতো। এই সকল কথাবার্তা বলার পরে শাহদেব তার বাড়ির মধ্যে থাকা ওই মেয়ে পদ্মা, রয়্যাল এজেন্ট প্রমোদ, সেই পুলিশ অফিসার প্রতাপ সহ স্বয়ং তার ম্যানেজার জয়কে তার বাড়ির গেটের বাইরে বের করে দেয়। এরপর সে একদম গেট কপাট লাগিয়ে তার রুমের মধ্যে চলে যায়। ঠিক ওই সময় দেখা যায় একটি ফাইটার জেট শাহদেবের বাড়ির দিকে দ্রুত গতিতে এগিয়ে আসে। কিন্তু ওই ফাইটার জেট শাহদেবের বাড়ির আশেপাশে আসার আগেই হঠাৎ শাহদেবের বাড়িতে ভয়ানক ব্লাস্ট শুরু হয়ে যায়। মানে শাহদেব পুরো বাড়িতে বোমা সেট করে রেখেছিল, আর এভাবেই সে একটা একটা ব্লাস্ট করতে থাকে আর পুরো বাড়ি এক এক দিক থেকে ধ্বংস করতে থাকে। আস্তে আস্তে দেখা যায় শাহদেবের এই শখের পুরো বাড়ি তার স্ত্রীর কটনের সেই ফ্যাক্টরি আর সেখানে মজুদ রাখা হাজার হাজার অস্ত্রগুলো এই ব্লাস্টে মাটির সাথে মিশে যেতে থাকে। আর এভাবেই শাহদেবের এই রাজত্ব এখানেই ধ্বংস হয়ে মাটির সাথে বিলীন হয়ে যায়। যাই হোক, এখান থেকে কয়েক মাস পরে সিন চলে আসে লন্ডন শহরে, যেখানে দেখা যায় পুলিশ অফিসার প্রতাপ শাহদেবের মেয়ের খোঁজ করতে করতে ওই স্কুলে এসে পৌঁছে গেছে। আর শাহদেবের এই মেয়েটি প্রতাপকে দেখে মনে করতে থাকে যে এটাই হয়তো তার আসল বাবা। আর যেহেতু শাহদেব বর্তমানে মারা গেছে, এই কারণে প্রতাপ শাহদেবের মেয়েকেই নিজের মেয়ে হিসেবে মেনে নেয়। কিন্তু অন্যদিকে এই ঘটনার বেশ কয়েক মাস পরে আমরা দেখতে পাই যে এক ভয়ঙ্কর গ্যাং শাহদেবের ওই প্রাক্তন ম্যানেজারকে ধরে এনেছে আর তাকে মেরে টর্চার করছে। কিন্তু এখানে জয় তাকে বলতে থাকে যে তোদের কোনো ধারণা নাই যে আমার বসের নাম কি। এই কথা বলতে বলতেই সেখানে দেখা যায় একটি হেলিকপ্টারে করে ওই দিকে এগিয়ে আসে স্বয়ং শাহদেব। আর শাহদেবকে দেখার সাথে সাথে ওই জায়গায় থাকা সকল গ্যাংস্টার সহ তাদের ছেলেপেলারা মাথা নত করে তাকে সম্মান জানায়। মানে শাহদেব সেদিন মারা যায়নি, শাহদেব তার ভয়ঙ্কর এক গ্যাং গড়ে তুলেছে শুধুমাত্র অস্ত্র স্মাগলারদেরকে খতম করার জন্য। আর এখানে এই কাহিনীর মধ্যে দিয়েই এই মুভির শেষ হয়। হয়তো ঈগল মুভির দ্বিতীয় পার্ট আসবে, যদি আসে তবে আমার চ্যানেলে সবার আগে এক্সপ্লেন ভিডিও পেয়ে যাবে। যারা এ পর্যন্ত ভিডিওটি দেখতে দেখতে চলে এসেছো কিন্তু এখনো সাবস্ক্রাইব করোনি, প্লিজ একটি অনুরোধ রইল সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য, কারণ তোমাদের এক একটা সাবস্ক্রাইব আমার ভিডিও বানানোর অনুপ্রেরণা। দেখা হচ্ছে খুবই দ্রুত নতুন আরো কোনো মুভির এক্সপ্লেনেশন নিয়ে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো।